বিয়ের লাল টুকটুকে বেনারসি আর গহনাগাটি পরে নিশ্চুপ হয়ে বসে আছে মেহের। নিঃশব্দ চোখের অশ্রুপাত করছে। ভেতরের আত্মচিৎকারগুলো গলায় দলা পাকিয়ে আটকে আছে। মাঝে মাঝে শরীরটা মৃদু কেঁপে কেঁপে উঠছে, জানান দিচ্ছে মেহের কাঁদছে। চোখের দৃষ্টি সামনের দিকে যেতেই কান্নার পরিমাণ ক্রমশ বেড়েই যাচ্ছে। তার থেকে কিছুটা দূরে পড়ে আছে প্রাণপ্রিয় চাচার প্রাণহীন দেহটা। তিনি শুধু মেহেরের চাচাই নন, প্রাণভোমরা। মেহের চাচার প্রাণহীন দেহটার দিকে দু কদম এগিয়ে গেল। কাপা কাপা হাতে স্পর্শ করার আগে চাচি এসে চুলের মুঠি ধরে টানতে টানতে বরপক্ষের সামনে এনে ছুঁড়ে ফেলল। হাতের কনুই পায়ের হাঁটুতে বেশ ব্যথা পেল মেহের, কিন্তু কোনো বাক্য উচ্চারণ করলো না সে। ব্যথার্ত হাতটা হাঁটুর উপর রেখে অশ্রুসিক্ত নয়নে চাচির মুখের দিকে তাকালো, যে দৃষ্টিতে মিশে আছে এক রাশ আকুতি আর মিনতি। কিন্তু তার এই দৃষ্টির মানে বুঝতে ব্যর্থ হলেন তিনি। দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে বললেন, জন্মের সময় নিজের মাকে খেয়েছিস, তারপর বাবাকে, যে তোর সুখের জন্য নিজের সুখকে বিসর্জন দিয়েছে, যে চাচা তোকে বুকে আগলে বড় করেছে, আজ তোর সেই চাচাকে খেয়ে ফেললি। তুই যার ঘরে যাবি তার জীবনটা শেষ করে ফেলবি। ফের যদি তোর একটা পা এই ঘরে পড়ে, আমার চেয়ে খারাপ কেউ হবে না। দূর হ অপয়া মেয়ে। আপনারা এই অলক্ষণে অপয়া রাক্ষসী মেয়েটাকে নিজের ছেলের বউ করবেন? যে চাচি আর সকাল অব্দি আদর ভালোবাসায় ভরিয়ে রেখেছে, সেই চাচির কাছ থেকে এমন ব্যবহার আশা করেনি মেহের। তবে তার কথা তিল পরিমাণ মিথ্যে নয়। মেহের জন্মের সময় তার মা মারা যায়। মেহেরের কষ্ট হবে বলে তার বাবা আর দ্বিতীয় বিয়ে করেননি। খুব কষ্ট করে তাকে বড় করার চেষ্টা করেছে। প্রায় বছর 10 আগে কার অ্যাক্সিডেন্টে মেহেরের বাবা মারা যান। তখন থেকে অঢের ভালোবাসায় লালন পালন করে চাচা চাচি, কোনো কিছুতে কমতি রাখেনি। আজ ছিল মেহেরের বিয়ে। ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়। বরপক্ষ যৌতুক হিসেবে 20 লক্ষ টাকা দাবি করেন। মৃত্যুর আগে মেয়ের নামে অনেক সম্পত্তি রেখে গেছেন মেহেরের বাবা। চাচা যান বিয়ের টাকা তুলতে শহরে গিয়েছিলেন। টাকা নিয়ে ফেরার পথে ডাকাতরা টাকা নেওয়ার চেষ্টা করে। যখন তিনি টাকা দিতে নাকচ করে, তখন ছুরি দিয়ে শরীরের শক্তি অবশ হয়ে আসছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার, কিন্তু সেই ক্ষমতাটুকু তার নেই। শোনা গেল আরেকটি কর্কট কণ্ঠস্বর, না না, এই অপয়া মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে আমরা বিপদে পড়ব নাকি? জলিল সাহেব আমাদের কাছে থেকে এই বিষয়গুলো লুকিয়ে বিয়ে দিতে চেয়েছিলেন, সেজন্য আজ তার এই অবস্থা। তাও তো 20 লক্ষ টাকা যৌতুক চাওয়ার সাথে সাথেই রাজি হয়ে গেছিল। যদি আগে জানতাম এই মেয়ে রাক্ষসী, তাহলে 20 লাখ কেন, 20,000 কোটিতেও ঘরে তুলতাম না। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, বিয়ের আগেই মেয়েটার আসল রূপ চেঁচিয়ে দিয়েছিল। এই অপয়া মেয়েটাকে দৃষ্টিতেও অন্যের ধ্বংস লুকিয়ে আছে। নিজেদের জীবন বাঁচাতে চাইলে এখান থেকে চলো সবাই। কথাগুলো বলেই হন হন করে বেরিয়ে গেলেন তিনি, যেন বেরিয়ে গেলে জীবনের মতো বেঁচে যাবেন তিনি। মুহূর্তের মধ্যে বিয়ের আমেজ ভরা বাড়িটা কান্নার রোলে ছেয়ে গেল। মেহের কোনো রকম ভাবে হামা করে দিয়ে চাচির পা বুকের সাথে জড়িয়ে ধরলো। চাচি, তুমি তো জানো এই পৃথিবীতে তোমরা ছাড়া আমার আর কেউ নেই। তাড়িয়ে দিলে কোথায় যাব আমি? জানি না কোথায় যাবি তুই, তবে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। যেখানে পারিস চলে যা, প্রয়োজনে মরে যা। মেহেরের কথায় গলল না তার পাষাণ হৃদয়। পা ছাড়িয়ে চলে গেলেন তিনি। ক্লান্ত চোখে চাচির যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো মেহের। উজ্জ্বল আকাশের কোণে কালো মেঘেরা ভর করেছে। দুপুরের সময় ছিল সূর্যের আলোর খেলা, আর সন্ধ্যার আগেই তা স্তরীভূত মেঘে রূপান্তরিত হয়েছে। আকাশে বিদ্যমান কালো মেঘগুলো সামান্য উঁচু ডিভির উপর দাঁড়ালে ছোঁয়া সম্ভব। কয়েক মুহূর্ত অপেক্ষা না করে বৃষ্টিতে পরিণত হলো সেগুলো। একটু সময়ের ব্যবধানে গ্রামের রাস্তাঘাট পিচ্ছিল হয়ে গেছে, ছোট ছোট খাদের রূপ ধারণ করেছে। বৃষ্টির পানির প্রভাবে মেহেরের শাড়ি কাদার সাথে লেপ্টে আছে। সেই কখন থেকে বাবা মায়ের কবরের মাঝে শুয়ে আছে। দুই কবরের মাঝে স্বল্প ফাঁকা জায়গায়
আরও একটি কবর তৈরি করে সেখানে ঢুকে যেতে ইচ্ছে করছে তার। তাহলে আর কেউ বিন্দু পরিমাণ বাজে কথা বলতে পারবে না তাকে। মাগরিবের আজান কান পর্যন্ত পৌঁছলে চোখ মেলে তাকালো মেহের। চারিদিকে অন্ধকার বিরাজ করেছে। এতক্ষণে খেয়াল করলো বৃষ্টির পানিতে ভিজে আছে। বৃষ্টিতে একটু ভিজলেই ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে তার। হেঁটে আম গাছের নিচে যাওয়ার জন্য পা বাড়ালে স্লিপ করে ধপাস শব্দে নিচে পড়ে গেল মেহের। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল সে। বাবা, মা, তোমরা এত নিষ্ঠুর কেন? কেন এই স্বার্থপর পৃথিবীতে আমাকে একা রেখে গেলে? কেন যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে গেলে না? কেন আমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে নিজেদের জীবন বিসর্জন দিলে? আমি সত্যি অপয়া, সব কিছু ধ্বংস করে দেই। ভেবেছিলাম আকাশের মেঘগুলো আমার কষ্টের সঙ্গী হতে এসেছে, কিন্তু না, এরা আমাকে তোমাদের কাছ থেকে আলাদা করতে এসেছে। এরা পারবে না আমাকে তোমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিতে। তোমাদের কাছে চিরতরে চলে আসছি, আমি আসছি। দু হাতে শাড়িটাকে ভালোভাবে পেঁচিয়ে নিজের গন্তব্যে ছুটে চলেছে মেহের। একটু পর পর গাল থেকে গড়িয়ে পড়া অশ্রুগুলো ক্লান্ত হাতে মুছে নিচ্ছে। ইচ্ছে এই অসহায় জীবনটার সমাপ্তি টানা। বেঁচে থাকলে হয়তো অন্যের জীবনের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে সে। কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছলো নদীর পাড়ে। নদীর তীরে আষ্টে পড়ে ঢেউগুলো মন দিয়ে দেখছে সে। বিশাল বিশাল ঢেউগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিতে সক্ষম। চারদিকে ঢেউগুলো আছড়ে পড়ার তীব্র আওয়াজ। এখান থেকে পানিতে ঝাঁপ দিলে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। হাত দুটো শূন্যতায় মেলে চিৎকার করে উঠল সে। হে শীতলক্ষা নদী, তুমি তো আমার শৈশবের একমাত্র সাক্ষী। বাবা মাকে হারিয়ে প্রতিদিন তোমার কাছে এসে নিজের দুঃখগুলো ভাগ করে নিতাম। আজ আমি শৈশবের চেয়েও বড় অপরাধী। আরও একবার আমার কষ্টগুলো তুমি ভাগ করে নাও। আমাকে পৌঁছে দাও আমার প্রিয়জনদের কাছে, যেখানে গেলে কেউ আমাকে অপয়া, অলক্ষ্মী, রাক্ষসী বলে কষ্ট দিবে না। মেহেরের কথাগুলো ঢেউয়ের গর্জনের সাথে ধাক্কা খেয়ে কয়েকবার প্রতিধ্বনির আওয়াজ তৈরি করলো। কিছুক্ষণ পর আবার মিলিয়ে গেল বাক্যধ্বনিগুলো। মেহের চোখ মুছে নদীতে ঝাঁপ দেওয়ার পূর্ব মুহূর্তে কেউ একজন তার বাহু চেপে ধরে থামিয়ে দিল। বারবার তার লক্ষ্য বাধা আসে উদ্বিগ্ন হয়ে উঠল সে। তখন গভীরভাবে নিজের পাশে অন্য একজনের উপস্থিতি অনুভব করলো। ঘাড় বাঁকিয়ে একবার তাকালো অচেনা মানুষটার মুখের দিকে। অন্ধকারের মাঝে ব্যর্থ হলো মানুষটিকে চিনতে। মানুষটির থেকে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করছে সে। মুখ থেকে ক্রমাগত তিনটি শব্দ বের হচ্ছে। ছাড়ুন আমাকে, ছাড়ুন। পরক্ষণেই নিজের গালে চড়ের আঘাত অনুভব করলো মেহের। সাথে সাথে থেমে গেল তার ছোটাছুটি। গলাটা প্রচণ্ড জ্বলছে। সকালে অনেক কষ্টে 2 লোকমা খাবার খেয়েছে। শরীরটা ক্রমশ দুর্বল হয়ে আসছে। ক্লান্ত শরীর নিয়ে চোখ খুলে রাখার মতো ক্ষমতা নেই মেহেরের। নয়নজোড়া ঢেকে গেল গভীর অন্ধকারে। ভয়ঙ্কর নিস্তব্ধতায় এসে গ্রাস করলো তাকে। আস্তে আস্তে হেলে পড়ল সে। কানের কাছে তখন অস্পষ্ট স্বরে বলছে, এই যে মিস, শুনছেন? চড় দেওয়ার গালটার উপর বেশ কিছুক্ষণ হাত বুলিয়ে দিল নিবিড়। গালটা লাল হয়ে গেছে। 4 আঙুলের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। তখন মেহেরকে থামাতে চড় মারার দরকার ছিল, কিন্তু চড়টা এতটা প্রগাঢ়ে আঘাত করবে বুঝতে পারেনি নিবিড়। দীর্ঘশ্বাস নিয়ে পুনরায় গালে হাত রেখে মেহেরের দিকে তাকিয়ে রইল। বৃষ্টিতে বেশিক্ষণ ভেজার কারণে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। শরীরে বিয়ের শাড়িটা এলোমেলো হয়ে আছে, আর এই সাজগোজহীন ফ্যাকাশে মুখটা নিবিড়ের কাছে একদম মায়াবী লাগছে। নিবিড় একটু ঝুঁকে কপালের উপর পড়ে থাকা অগোছালো চুলগুলো সরিয়ে দিল। বেডে ভর রেখে সরে আসতে নিলে হলো তার বিপরীত। ঘুমের মাঝে মেহের হাই তুলে নিবিড়ের গলা জড়িয়ে ধরল। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি হয়ে গেল, বুঝে ওঠার আগেই দুজনের ঠোঁট দুটো একত্রে স্পর্শ করলো। নিঃশ্বাসের শব্দ অনুভব করতে পারছে। স্তব্ধ হয়ে গেল নিবিড়। শরীরের শক্তি ক্রমশ হারিয়ে ফেলছে সে। মৃদু মৃদু কাঁপছে শরীরটা। প্রথমবার কোনো রমণের স্পর্শে নিজেকে হারিয়ে ফেলছে।
বেশিক্ষণ এভাবে থাকলে নির্ঘাত কোনো অঘটন ঘটে যেতে পারে। মেহেরের হাতটা সরাতে গিয়েও সরালো না। আজ পর্যন্ত কোনো মেয়েকে ছুঁতে গিয়ে তার অস্বস্তি হয়নি। অপেক্ষা করলো মেহেরের ঘুম ভাঙার জন্য। নিবিড়ের কাছে বেশ সুবিধাই হলো। ঘুম ভাঙার পর মেয়েটা তার নিজের বাড়িতে ফিরে যাবে। দুজনের আর দেখা হবে না। অন্তত কিছুক্ষণ সময় খুব কাছ থেকে মেহেরকে দেখে মন ভরবে। কেউ একজন বাইরে থেকে নক করছে। শব্দটা কান পর্যন্ত পৌঁছালে না চাইতে মেহের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। পরনের নেভি ব্লু শার্টটা হালকা ঝেড়ে দরজা খুলে বাইরে এলো। মহিলা কনস্টেবল দাঁড়িয়ে আছে। কনস্টেবলকে কিছু বলতে না দিয়ে নিবিড় হালকা কেঁপে বলল, তোমার এতক্ষণে আসার সময় হলো? আসতে বলেছি রাত 10টায় আর এসেছো সকাল 8টায়। ধারণা আছে তোমার একজন মানুষ সারাদিন ভেজা কাপড়ে থাকলে কি হতে পারে? হ্যাঁ, সরি স্যার, আসলে জাস্ট শাট আপ। এসেছো দেরি করে আবার কথা বলছো। তাড়াতাড়ি গিয়ে ড্রেসটা চেঞ্জ করে ধুয়ে দাও। স্যার ড্রেস আনতে ভুলে গেছি। তাহলে এসেছো কেন? আমাকে চেহারা দেখাতে? আগে তো এমন ছিল না। 6 মাস হলো আমি এই থানা থেকে ট্রান্সফার করেছি, আর তাতে এত অবহেলা শুরু হয়ে গেছে। গিয়ে দেখো ড্রয়ারে আমার কয়েকটা পুরোনো জামা কাপড় আছে, সেগুলোর মধ্যে ভালোটা ওকে পরিয়ে দাও। আচ্ছা স্যার। বলেই ভেতরে প্রবেশ করলো কনস্টেবল। নিবিড়কে সে ভালোভাবে চেনে। একটু এদিক থেকে ওদিক হলে সবকিছু মাথায় তুলবে। যতদিন তিনি এই থানায় ছিল ততদিন চুরি পর্যন্ত হয়নি। নিবিড় গত 3 বছর এই এলাকায় এসিপির দায়িত্ব পালন করেছে। তখন পুলিশ কোয়ার্টারে থাকতো। প্রায় 6 মাস আগে ট্রান্সফার করে নিজের এলাকায় চলে গেছে। মাঝে মাঝে খুব মিস করতো গ্রামটাকে। তাই 2 দিনের সফরে এসেছিল। কাল রাতে ফিরে যাওয়ার সময় অচেনা একটা শাড়ি পরিধি মেয়েকে দৌড়ে যেতে দেখে। তার মনে সংশয় জন্মে। মেয়েটার পিছু পিছু গিয়ে যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। চোখ খুলে তাকালো মেহের। মাথাটা প্রচন্ড ভারী হয়ে আছে তার। 2 হাতে মাথা চেপে আস্তে আস্তে উঠে বসলো সে। একটু স্বাভাবিক হতেই চারিদিকে চোখ বুলিয়ে নিল। ঘরটা বেশ পুরনো এবং ছোট। সামান্য একটা চৌকি, কাঠের টেবিল, চেয়ার আর ছোট একটা ভাঙা ওয়ার্ড্রোব ছাড়া কিছুই নেই। টেবিলের উপর একটা ফোন। ওয়ার্ড্রোবের ভাঙা দরজা দিয়ে বোঝা যাচ্ছে ভেতরে কিছুই নেই। রুমটা থেকে কেমন একটা ভাবসা স্মেল আসছে। অনেকদিন বোধহয় বন্ধ ছিল। এছাড়া কিছু নজরে এলো না মেহেরের। কিছুই নেই বললে ভুল হবে। আর কিছু রাখার মতো জায়গা নেই। কোথায় আছে ঠিক বুঝতে পারছে না। এখন কেমন লাগছে? আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলে। তার ভাবনার মাঝে শোনা গেল এক পুরুষালী কণ্ঠস্বর। চোখ সরিয়ে তাকালো তার দিকে। আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলেন। কথাটা ক্রমাগত বাজছে তার কানে। পরক্ষণেই কালকের দিনটা মনে পড়তেই চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। নিঃশব্দে হাঁটুতে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মেহের। মনের মাঝে শুধু একটা কথাই বাজছে, কেন বাঁচালো আমায়? মরে গেলে সবাই খুশি হতো। এখন কোথায় যাব আমি? মেহেরের কান্না সহ্য হচ্ছে না নিভিড়ের। সকলের কান্না নিভিড়ের কাছে প্রচন্ড বিরক্তিকর লাগে। এই প্রথমবার অপরিচিত মেয়ের কান্নায় বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভব করছে সে। নিজের হাতটা মেহেরের কাঁধে রাখলো। অন্য কারো স্পর্শ পেয়ে মাথা তুলে তাকালো মেহের। নিবিড়ের শার্টের কলার চেপে চেঁচিয়ে উঠল সে, কেন বাঁচালেন আমায়? কেন আবার আমাকে অন্যের ধ্বংসের কারণ তৈরি করবেন? আমাকে প্লিজ মরে যেতে দিন। বলতে বলতে নিবিড়ের চিবুকে মাথা রাখলো সে। শার্টের খানিকটা অংশ ইতিমধ্যে ভিজিয়ে ফেলেছে মেহের। নিবিড় দ্বিধা না করে মেহেরের শীর্ষে হাত রাখলো। সে জানে না মেহেরের কষ্টের কারণ কি, কিন্তু এইটুকু সে অনুমান করতে পেরেছে। অমানবিক আঘাত তাকে সহ্য করতে হয়েছে। মেহেরকে স্বাভাবিক করার জন্য বলে উঠল, হয়েছে, আর কাঁদতে হবে না। দেখুন, কাঁদতে কাঁদতে আমার পুরো শার্টটা সমুদ্র বানিয়ে ফেলেছেন। একটা কাজ করুন, আমার শার্টের মাঝে ঝাঁপ দিন। 100% শিওর আপনি মরবেন। সাথে সাথে ছিটকে দূরে সরে গেল মেহের। লজ্জায় মাথা তুলে তাকাতে পারছে না সে। সেন্টিমেন্টাল হয়ে অচেনা একটা ছেলেকে এভাবে জড়িয়ে ধরলো। তবে এক মুহূর্তের জন্য হলেও মনে হয়েছে এটাই তার একমাত্র ভরসার স্থান। নিবিড় রুমে মেলে রাখা শাড়িটা মেহেরের দিকে এগিয়ে দিল।
পরে নিতে বলল। শাড়িটা দেখে নিজের দিকে তাকালো মেহের। পরনে ছাই রঙের ট্রাউজার আর ঢিলেঢালো টি শার্ট। এতক্ষণ নিবিড়ের প্রতি মনে যে অপ্রকাশিত বিশ্বাস জন্মেছিল তা এক নিমিষে দূর হয়ে গেল। শাড়িটা বুকে জড়িয়ে নিল মেহের। মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। তুমি ভেজা ছিলে তাই মহিলা কনস্টেবল এসে তোমার শাড়ি পাল্টে দিয়েছে। যেটা ভেবেছো সেটা এখানেই মুছে ফেলতে পারো। শাড়িটা পরে তৈরি হয়ে নাও, তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আমাকে ফিরতে হবে। পুনরায় লজ্জায় নুয়ে পড়ল মেহের। শুধু শুধু ছেলেটার সম্পর্কে খারাপ ভেবেছিল, কিন্তু পরের কথাটা কানে আসতেই ভেঙে পড়ল সে। বাড়ি পৌঁছে দিবে? কোথায় যাবে এখন সে? মিনমিন করে বলল, আপনি যেখানে যাচ্ছেন চলে যান, আমি ঠিক আমার গন্তব্যে পৌঁছে যাব। সেটা তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার অ্যাড্রেসটা বলো। মেহের নিবিড়ের প্রশ্নের উত্তর না দিয়ে চুপচাপ বসে রইল। কিছুক্ষণ নীরবতার পর একই প্রশ্ন ছুড়ল সে। অবশেষে না পেরে নিম্নস্বরে বলল মেহের, আমার কেউ নেই, থাকার জায়গা নেই, বাবা মা নেই, তাই কোনো ঠিকানাও নেই। গিল্টি ফিল করলো নিবিড়। অজান্তেই আবার মেয়েটাকে কষ্ট দিয়ে ফেললো। আর কথা বাড়ালো না। উঠে যেতে নিলে হাত ধরে থামিয়ে দিল মেহের। অশ্রুসিক্ত নয়নে নিবিড়ের দিকে তাকিয়ে বলল, কাল দুপুর থেকে কিচ্ছু খাইনি, কিছু খাবার হবে? আমার অনেক ক্ষুধা লেগেছে, মনে হচ্ছে পেটে ব্যথায় মরে যাচ্ছি। নিবিড় অসহায় দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল মেহেরের দিকে। জ্ঞান ফিরেছে প্রায় ঘন্টা দুয়েক হয়েছে, কিন্তু এখনো মেয়েটাকে খাবারের কথা জিজ্ঞেস করা হয়নি। মেহেরের মাথায় হাত বুলিয়ে দিয়ে টেবিলের উপর থেকে ফোনটা নিচে বেরিয়ে এলো নিবিড়। কল লিস্ট থেকে একজনকে নাম্বার সিলেক্ট করে খাবার নিয়ে আসতে বলল। এক লোকমা খাবার মুখে তুলতেই গাল বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। থেমে গেল খাওয়া। অবাক চোখে নিবিড়ের দিকে তাকিয়ে আছে মেহের। আজ কতগুলো বছর পর কেউ একজন তাকে খাইয়ে দিচ্ছে। বাবা মারা যাওয়ার পর কেউ তাকে নিজ হাতে খাইয়ে দেওয়ার তো দূরে থাক, খাবার সাজিয়েও দেয়নি। বেখেয়াল বশত খাবার চিবুকে গিয়ে বাঁধলো। আরেকজন বিপত্তি। বেখেয়াল বশত খাবার চিবুকে গিয়ে বাঁধলো। আরেক বিপত্তি। ভীষণ খেয়ে গেল। গলা খাকারি দিয়ে নিচের গ্লাসটা তুলে নেওয়ার আগেই নিজের আয়ত্তে করে নিল নিবিড়। বাম হাতে গ্লাসটা উঁচু করে এক ঢোকে সবটা শেষ করে ফেলল। গ্লাসটা স্বাভাবিকভাবে টেবিলের উপর রেখে আরেকটা লোকমা এগিয়ে দিল মেহেরের দিকে। নিবিড়ের তাজ্জব কাণ্ড দেখে বোকা বনে গেল মেহের। খাবারটা মুখে না তুলে মুখ ঘুরিয়ে নিল। মেহেরের এমন কাজে মুখ চেপে হাসলো নিবিড়। নিবিড় তার উপর রাগ করছেন, মেয়েটা তার উপর রাগ করেছেন। শক্ত করে গাল চেপে ধরল সে। স্বল্প ফাঁকা হওয়া জায়গাটা দিয়ে খাবার পুড়ে দিয়ে আবার চেপে ধরলো। এবার বড্ড অভিমান হলো মেহেরের। করুণ চোখে নিবিড়ের দিকে তাকিয়ে খাবার চিবোতে লাগলো। মেহের ভালোভাবে বুঝে গেছে ছেলেটা তাকে না খাইয়ে ছাড়বে না। মুখে পুরো দানা শেষ হলে হাত নামালো নিবিড়। বলল, আর একবার যদি চোখে পানি দেখেছি কিংবা ভীষণ লাগে তাহলে আর কেউ হবে না। একবার থামিয়েছি, এবার আর থামাবো না। সোজা যেখান থেকে তুলে এনেছে সেখানে ফেলে আসবো। অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল মেহের। এতক্ষণে তার বোধগম্য হলো একটু আগে সে ভীষণ খেয়েছিল। মনের ভেতর শীতল একটা অনুভূতি খেয়ে গেল। এই প্রথমবার কোনো ছেলের প্রতি তার অগাধ বিশ্বাস জন্মে গেছে। খাবার শেষ করে হাত ধুয়ে নিল প্লেটে নিবিড়। পকেট থেকে প্রিয় রুমালটা বের করে মেহেরের দিকে এগিয়ে দিয়ে বলল, চুপচাপ মুখ মুছে নাও, নাক নয়। হাত বাড়িয়ে রুমালটা নিল না মেহের। পেটের কাছে ঢিলেঢালা টি শার্টের খানিকটা অংশ তুলে মুখ মুছে নিল মেহের। চোখ মুখ কান মুছে নিল। দৃশ্যমান হলো পেটের অনেকটা উন্মুক্ত স্থান। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিল নিবিড়। পুনরায় দরজায় নক পড়ল। খাবার দিতে এসে কনস্টেবল যায়নি, একসাথে প্লেট নিয়ে যাবে বলে। এক নজর মেহের দিকে তাকালো। এখনো নাক পরিষ্কার করে যাচ্ছে। বিরক্ত হলো নিবিড়। জিভ দিয়ে ঠোঁট বিছিয়ে মেহেরের হাত থেকে টি শার্ট টেনে ঠিক করে দিয়ে কনস্টেবলকে ভেতরে আসার পারমিশন দিল। কনস্টেবলকে দেখে ভয়ে নেতিয়ে গেল মেহের। হামাগুড়ি দিয়ে ক্রমশ পেছনের দিকে পিছিয়ে গেল। মাথায় 2 হাত চেপে চেঁচিয়ে বলল, বাঁচাও, কে আছো, প্লিজ বাঁচাও। মেহের,
তুই এখানে কি করছিস? তোর না কালকে বিয়ের কথা ছিল? পরিচিত কণ্ঠস্বর শুনে শান্ত হলো না মেহের, ভয়ে আরো গুটিয়ে গেল। এখন জানতে পারলো নিবিড় তার পাশে থাকা মেয়েটার নাম মেহের। মেহের এমন ব্যবহারে দিশেহারা হয়ে উঠল সে। এক লাফ দিয়ে মেহেরের পাশে বসে পড়ল, মাথাটা আলতো উপরে তুলে বলল। মেয়ের শান্ত হও, কি হয়েছে তোমার? থামলো না মেহের, নিজের মতো পাগলামি করে যাচ্ছে সে। হাত উঠিয়ে কনস্টেবলকে উদ্দেশ্য করে বলল। বাবা, রক্ত, পুলিশ! মেহেরের দৃষ্টি অনুসরণ করে তাকালো কনস্টেবলের দিকে। এতক্ষণ বুঝতে না পারলেও এবার সুবিধা হলো না, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। তুমি বাইরে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। মেহের দেখে ওখানে কেউ নেই, যে ছিল সে চলে গেছে। ভয় পাওয়ার কিছু নেই। মাথা তুলে চারদিকে পরখ করে নিল মেহের। চারদিকে ভয়ের মতো কিছু তার নজরে এলো না। নিবিড় বালিশটি ঠিক করে মেহেরকে টেনে শুয়ে দিল। পাতলা কাঁথাটা কোমর পর্যন্ত টেনে দিয়ে বেরিয়ে এলেন। কি হয়েছে বলো তো? দেখছি তুমি ওর নাম জানো, হয়তো পরিচিত। যদি পরিচিতই হও তাহলে মেহের তোমার কাছে নিয়ে এসে পিছনে গুটিয়ে গেল কেন? স্যার, ও আমাকে ভয় পায়নি, ভয় পাইছে আমার পরনের এই পুলিশের পোশাকটাকে। আমি যতবার ওর সামনে গিয়েছি, যতবার এই পোশাকটা ছাড়া গিয়েছি। সন্দিহান চোখে তাকালো নিবিড়। পুলিশের পোশাকে কি এমন থাকতে পারে যাতে একটা মেয়ে ভয়ে এতটা আতঙ্কিত হয়ে উঠেছে? আজ পর্যন্ত পুলিশকে বিনা শর্তে বিশ্বাস করতে দেখেছে, কিন্তু ভয় পেতে দেখেনি। কিছুক্ষণ কপালের কাছে স্ল্যাট করে বলল। কেন, কি লুকিয়ে আছে ওই পোশাকে? স্যার, তাহলে আপনাকে প্রথম থেকে বলতে হবে, মাঝখান থেকে বললে আপনার বুঝতে অসুবিধা হবে। সাথে সাথে মাথা নেড়ে সম্মতি দিয়েছে নিবিড়। দুজনে কাঠের ভাঙা টুলটার উপর বসে পড়ল। তারপর বলতে শুরু করলো। তা অনেক কাল আগের কথা। এই গ্রামে একজন ব্যবসায়ী লোক বাস করতেন। তার নামটা অবশ্যই আমি জানি না। তার একটা রানীর মতো বউ ছিল। এমন কাজ নেই তা তিনি করতে পারতেন না। এক কথায়, যেমন রাধে তেমন চুল বাঁধে। বিয়ের 2 বছর পেরুতে না পেরুতেই তিনি একজন কন্যা সন্তান জন্ম দেয়। কন্যা সন্তানের বাবা হয়ে ব্যবসায়ী লোকটি পুরো গ্রামবাসীকে মিষ্টিমুখ করায়। কিন্তু আফসোস, তিনি পরে জানতে পারে কন্যা সন্তানের জন্মের পরপরই তার স্ত্রী পৃথিবী ছাড়েন। ভেঙে পড়েছিলেন তিনি, তবে মেয়ের কথা ভেবে আবার নিজেকে শক্ত করে। সেই মেয়েটার কেউ নয়, মেহের ছিল। মেহেরের কষ্ট হবে বলে তিনি আর দ্বিতীয় বিয়ে করলেন না। ভালোই চলতো তাদের বাবা মেয়ের সংসার। হঠাৎ একদিন বলে থামলেন কনস্টেবল। নিবিড়ের হাত পা ঠান্ডা হয়ে আসছে। আবার কি হয়েছে? চিন্তিত কণ্ঠে বলল। কি হয়েছে সেদিন? প্রায় 10 বছর আছে ব্যবসার কাজে শহরে যান তিনি, কিন্তু আর ফিরে এলেন না। ফিরে এসেছিল, তবে জীবিত নয়, মৃত। কার অ্যাক্সিডেন্টে মেহেরের বাবা মারা যান। 8 বছর বয়সী মেহের বাবা লাশের পাশে বসে ক্রমাগত বাবাকে ডাকতে থাকে, কিন্তু তিনি মেয়ের ডাকে সাড়া দিলেন না। কোথা থেকে পুলিশ এসে লাশটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যান। পরে ফিরবো বাবা, এই ভেবে দরজার সামনে বসে থাকতো ছোট মেহের। যেদিন বাবাকে দিয়ে গেল সেদিন এক নজরে বাবাকে দেখে চিৎকার করে জ্ঞান হারালো মেহের। জ্ঞান ফেরার পর পাগল পাগল অবস্থা হয়েছিল তার। বাবাকে আর দেখেনি। সেই থেকে পুলিশকে সহ্য করতে পারে না। ময়নাতদন্ত করার জন্য সব অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখার দরকার হয়, তাই বিভিন্ন মেডিসিন ব্যবহার করা হয়। মেহেরের বাবার ক্ষেত্রেও তাই। জমাট বাঁধা রক্তগুলো তরল পরিণত হয়। তার উপর সেলাইটাও ভালোভাবে করা হয়নি, তাই যতবার গোসল করানো হয়েছে ততবারই রক্ত সাদা কাপড় লাল হয়ে গেছে। ততবারই মেহেরের বুকের ভেতর অদ্ভুত তোলপাড় শুরু হয়ে গেল নিবিড়ের। একটা মেয়েকে ছোটবেলা থেকে এতটা কষ্ট সহ্য করতে হয়েছে, তাহলে এতটা দিন কোথায় ছিল? সাথে সাথে প্রশ্ন ছুড়ল সে। দ্বিধা না করে আস্তে আস্তে সব খুলে বলল নিবিড়কে। নিবিড় সব শুনে স্তব্ধ হয়ে বসে আছে।
মনে হাজার প্রশ্ন দানা বেঁধে থাকলেও মুখের আসছে না। একটা মেয়ের জীবনে এত কিছু লুকিয়ে থাকতে পারে? ভীষণ চিন্তায় পড়ে গেল নিবিড়। এই অসহায় মেয়েটাকে একা এখানে রেখে কিভাবে নিবিড় ফিরবে? যদি পুনরায় কালকের ঘটনা আবৃত্তি হয় তখন নির্ঘাত মেয়েটা মরে যাবে। কিন্তু কালকের যে করেই হোক তাকে অফিসে জয়েন করতেই হবে। আজকের দিন অনেক কষ্টে ম্যানেজ করেছে। বলল, বাসের টিকিট আনতে বলেছিলাম, এনেছো? সাথে সাথে পকেটে হাত রেখে একটা বাসের টিকিট বের করে নিবিড়ের দিকে এগিয়ে দিয়ে বলল, জি স্যার, এনেছি। অনেক কষ্ট করে একটা ম্যানেজ করতে পেরেছি। কিছুক্ষণ দ্বিধাবোধ করে, স্যার একটা কথা বলবো? মৃদু আওয়াজ করে বলল নিবিড়। উত্তর পেয়ে বলতে শুরু করলো, স্যার, আপনি যদি মেহেরকে সাথে করে নিয়ে যেতেন। আসলে এখানে কার কাছে থাকবে ও? তাছাড়া পুলিশকেও বেশি ভয় পাই। কনস্টেবলকে চলে যেতে বলে কিছুক্ষণ ঠোঁট চেপে ভাবতে লাগলো নিবিড়। প্রায় ঘন্টাখানেক ভেবে ঠিক করলো যাওয়ার সময় মেহেরকে নিয়ে যাবে। মেহেরের কথা শুনে মাথায় রাগ উঠে গেল নিবিড়ের। মেহেরের ডান হাতটা শক্ত করে চেপে ধরে সামনের দিকে হাঁটা দিল। নিবিড়ের হাঁটার সাথে মেহের তাল মিলিয়ে উঠতে পারছে না, কিন্তু সেদিকে আক্ষেপ নেই নিবিড়ের। সে নির্বিকার ভাবে হেঁটে চলেছে। কিছুক্ষণ পর হাঁটা থামিয়ে বলে উঠল, তোমাকে আমি কোয়ার্টারে থাকতে বারবার বুঝিয়েছি, তখন তোমার মনে ছিল না? এখন মাঝ রাস্তায় পাগলামি করছো। পাগলামি করে আজায় করো, মনে রাখবে এখন তোমাকে আমার সাথে যেতেই হবে। আমি দেখতে চাই তুমি আমার সাথে গেলে আমার কি ক্ষতি হয়। নিবিড়ের তুমি বলে সম্বোধনের বিন্দু মাত্র চমকালো না মেহের। দুপুর থেকেই তাকে তুমি বলে সম্বোধন করেছে, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। প্রায় মিনিট 5 পেরোবার আগে বাস স্টপের জনগণ এক হয়ে চারপাশ দিয়ে ঘিরে ধরে নিবিড় আর মেহেরকে। তাদের ধারণা নিবিড় জোর করে মেহেরকে তুলে নিয়ে যাচ্ছে। ভয়ে নেতিয়ে গেল মেহের। প্রচন্ড বিরক্তি হচ্ছে নিবিড়। একে মেহেরকে নিয়ে যেতে তার সমস্যা হচ্ছে, তার উপর এই মানুষগুলো। এই গ্রামে ঢুইকে আবার আমাদের গ্রামের মাইয়া তুইলা নিয়া যাও, ভয় ডর কিছুই কি নাই তোর? একদম ঠিক কইছেন। আইসকা এমন মায়ের দিমু যে এই গ্রামের মাইয়ার দিকে তাকান তো দূরে থাক, আসার কথা ভাবলেও জ্বরে শরীর পুইরা যাইব। নিবিড় তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মেহেরের দিকে তাকালো। মেহেরের ভোতরে ঢোক গিলে ইশারায় সরি বলে থেমে গেল। সাথে সাথে রাগটুকু গায়েব হয়ে গেল আর বলল, দেখেন আপনাদের ভুল হচ্ছে, ও আমার বিয়ে করা বউ। দেখতে পাচ্ছেন না ওর গায়ে বিয়ের শাড়ি? নিবিড়ের কথা শুনে একবার তাকালো মেহেরের দিকে। এতক্ষণ খেয়াল করে দেখেনি মেহেরকে, তবুও দমে গেল না, বরঞ্চ লোকগুলো আরো ভয়ঙ্কর হয়ে উঠল। নিবিড়ের কলার চেপে ধরলেন, বললেন, আমাদের বোকা পাইছোস? আমাদের গ্রামের মাইয়া বিয়া ভাঙ্গা তারে লইয়ে যাবি, আর আমরা কিছুই কমু না? রহমান, পুলিশকে ফোন কর। কথাগুলো বলে নিবিড়কে মারার জন্য হাত বাড়ালো। হাত ধরে কোনো রকম আটকে দিল নিবিড়। পকেট থেকে কার্ডটা বের করে এগিয়ে দিয়ে বলল, পুলিশকে ফোন দেওয়া দরকার নেই, আপনাদের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। সাথে সাথে শার্টের কলার ছেড়ে দিয়ে আইডি প্রুফ দেখলো। একে অপরের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে ইশারায় কথা বলল। অতঃপর হালকা নিবিড়ের শার্ট ছেড়ে দিয়ে বললেন, সরি স্যার, গ্রামের মানুষ হিসেবে এইটুকু করা আমাদের দায়িত্ব। আসলে ম্যাম এত জোরে চিৎকার করেছিলেন যে আমরা ভেবে নিয়েছিলাম আপনি ছেলে ধরা, তাই। আমি যদি ছেলে ধরা হতাম তাহলে ছেড়ে নিয়ে যেতাম, বউ নয়। বউয়ের সাথে একটু ঝগড়া হয়েছে তাই এমন করছে। আপনাদের ডিস্টার্ব করার জন্য দুঃখিত। সালাম দিয়ে এক প্রকার পালিয়ে গেলেন তারা। হাফ ছেড়ে বাঁচলো নিবিড়। হাতের দিকে তাকিয়ে দেখলো এখনো শক্ত করে মেহেরের হাত সে ধরে আছে। পরক্ষণেই ছেড়ে দিয়ে হন হন করে বাসের ভিতর উঠে পড়ল। নিজের কাজের জন্য খারাপ লাগলো মেহেরের। এক বিন্দু অপেক্ষা না করে সেও ছুটে গেল নিবিড়ের পিছু পিছু। জানালার পাশে বসে আছে নিবিড়। বাসটায় এখনো একটা সিট ফাঁকা। ছাড়তে বাকি আছে মাত্র 3 মিনিট। সন্ধ্যা 7টার সময় বাস ছুটে চলবে তার গন্তব্যের উদ্দেশ্যে। ফট করে নিবিড়ের পাশে এসে বসে পড়ল মেহের। নিবিড়ের মুখটা নিজে থেকে ঘুরিয়ে চোখে চোখে রেখে বলল, I am sorry. I really cannot understand like a big mistake. চমকে গেল নিবিড়। তার পাশে বসে থাকা গ্রামের মেয়েটা
একটু আধটু ইংরেজিও বলতে পারে, তবুও কৌতূহল দেখালো না সে। আবার জানালার দিকে মুখ করে বসে রইল। প্রায় মিনিট দুয়েক পর শোনা গেল অপরিচিত কণ্ঠস্বর। এটা আমার সিট, আপনি হয়তো ভুলে এই সিটে বসেছেন। মুখ ঘুরিয়ে তাকালো নিবিড়। ইতিমধ্যে নিবিড় উঠে তাকে বসার জন্য জায়গা করে দিয়েছে। বাস কন্ট্রাক্টর এসে মেহেরকে টিকিট দেখতে চাইলো, কিন্তু সে দেখাতে পারলো না, বিধায় তাকে নেমে যেতে বলা হলো। মেহের করুণ চোখে নিবিড়ের দিকে তাকিয়ে নেমে যাওয়ার জন্য পা বাড়ালো। পেছন থেকে হাত টেনে ধরলো নিবিড়। কন্ট্রাক্টরকে উদ্দেশ্য করে বলল, ও আমার সাথে এসেছে, এই সিটেও বসবে, আর আমি দাঁড়িয়ে যাব। প্রয়োজনে টিকিট সমপরিমাণ টাকা দেবো। কন্ট্রাক্টর কিছুক্ষণ নিবিড়ের দিকে তাকিয়ে রইলেন। এই মুখটা তার অনেক পরিচিত। অবশেষে যা চিনতে সক্ষম হলো, কারণ অনেকবার নিবিড় এই বাসে যাতায়াত করেছে। তিনি নিবিড়কে একটা সিটের ব্যবস্থা করে দিতে চেয়েছিলেন, কিন্তু নিবিড় নাকচ করে দিয়েছে। অবশেষে অনেক জোর করে কন্ট্রাক্টরের জায়গায় তাকে বসার মতো জায়গা করে দিল। নিবিড়ের কথা মতো সামনের সিটটায় মেহেরের বসার জায়গা করে দিল। হেলান দেওয়ার মতো জায়গা নেই, তিনজন বসাতে একটু কষ্ট হচ্ছে, তবু ম্যানেজ করে নিয়েছে নিবিড়। এইটুকু পেয়েছে তাতেই অনেক। প্রথমবার বাসে ওঠার কারণে মাথা ঘুরছে মেহেরের, শরীরটাও গরম হয়ে এসেছে। বুঝতে অসুবিধা হলো না বৃষ্টিতে ভেজার কারণে জ্বর আসতে চলেছে। বমি বমি ভাব আসছে, মাথা চেপে বমি ভাব কমানোর চেষ্টা করছে সে। সামান্য দূর থেকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে নিবিড়। ঘন্টা পার হবার আগেই বাস আর থেমে গেল অচেনা একটা গ্রামে। ভেতর থেকে বেরিয়ে এলো নিবিড়। মেহেরকে বমি করে বলে চারদিকে তাকিয়ে দোকান খোঁজার চেষ্টা করলো। আবছা কিছুটা দূরে একটা দোকান নজরে এলো তার। 2 বোতল পানি আর কিছু মেডিসিন কিনে পুনরায় মেহেরের কাছে ফিরে এলো সে। একটা বোতল নিচে রেখে অন্য বোতলের ছিপে খুলে এগিয়ে দিল নিবিড়। চোখের সামনে পানির বোতল পেতে মুখ পরিষ্কার করে এক ঢোক খেয়ে নিল সে। এতক্ষণ যেন পানির অপেক্ষাই করছিল। হাত ধরে মেহেরকে টেনে তুলো নিবিড়ের কাঁধে মাথা হেলিয়ে দিয়ে করুণ সুরে বলল, আমার খুব কষ্ট হচ্ছে, যতক্ষণ বসে থাকি মনে হয় মাথা ঘুরে এই বুঝি মরে গেলাম। জীবনে শুনেছো কখনো মাথা ঘুরলে মানুষ মরে যায়? সামান্য মাথা ব্যথা সহ্য করতে পারছো না, আবার পানিতে ঝাঁপ দিয়ে মরতে গেছিলে? যথেষ্ট। নিজেকে ছাড়িয়ে নিয়ে ধাপ পা ফেলে সিটে বসে পড়লো মেহেরের কাণ্ড দেখে শব্দহীন হাসলো নিবিড়। দেরি না করে সেও বাসে উঠে পড়লো। পুনরায় বাস চলতে শুরু করলো। মেহেরের এমন করুণ অবস্থা দেখে বড্ড মায়া হলো পাশের ছেলেটির। তিনি নিজের সিটটি নিবিড়ের সাথে পাল্টে নিলেন। সিটে বসেই মেহেরের মাথাটা নিজের বুকে নিয়ে নিল সে, কিন্তু মেহের কিছুতেই মাথা রাখবে না। সাথে সাথে দিল এক ধমক। গটিয়ে গেল মেহের। বিনা শর্তে মাথা রাখলো সে। বিড়বিড় করে বলল, নিজেই আমাকে বকবে, আবার দরদ দেখাতে আসবে, ফাজিল লোক একটা। মানুষ তাকেই বেশি বকে যাকে সে সব থেকে বেশি ভালোবাসে। নিবিড়ের কথায় চোখ তুলে তাকালো মেহের। আগে থেকেই নিবিড় ঘন চোখে মেহেরের দিকে তাকিয়েছিল, বিধায় দুজনের চোখাচোখি হয়ে গেল। মেহেরের কানে বাজছে একটাই শব্দ, মানুষ তাকেই বেশি বকে যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। অন্ধকারের মাঝে নিবিড়ের বুকের সাথে মিশে আছে মেহের। শরীর থেকে গরম আবরণ বের হচ্ছে, তার জানান দিচ্ছে জ্বর এসেছে। নিবিড় আলতো জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। একটু পরপর রুমালটা ভিজিয়ে মাথায় পট্টি দিয়ে দিচ্ছে। মেডিসিন খাওয়ার পর বমি আগের থেকে অনেকটা কমে এসেছে, কিন্তু জ্বর বেড়েছে। মেহেরের ভাবভঙ্গি দেখে নিবিড় বুঝতে পেরেছিল জ্বর আসবে, তাই মেডিসিন কিনে এনেছিল। কিন্তু কোনো খাবার মেহেরকে খাওয়াতে পারেনি, বিধায় মেডিসিনও খাওয়ানো হয়নি। বাসের ব্রেক করাতে সামনের দিকে কিছুটা হেলে পড়লো যাত্রীরা। নিবিড় কোনো রকম সামলে সিটে হাত রেখে নিজেকে সামলে নিল। কিছু বলার আগে বাইরের দিকে দৃষ্টি গেল। ইতিমধ্যে বাস এসে পৌঁছালো তার গন্তব্যে। দৃষ্টি সরিয়ে মেহেরের পিঠে হাত রাখলো, ধীর কণ্ঠে বলল, মেহের চোখ খুললো, আমরা পৌঁছে গেছি। কয়েকটি ডাক দিয়ে ঘুম ভাঙাতে ব্যর্থ হলো নিবিড়। মেহেরের জ্ঞান হারিয়েছে। বাস ভর্তি যাত্রী ফাঁকা হয়ে গেছে। বাসে নিবিড়, মেহের আর ড্রাইভার। কন্ট্রাক্টর ছাড়া আর কেউ নেই। বোতলের ছিপি খুলে
হাত ভিজিয়ে মেহেরের চোখে মুখে পানির ঝাপটা দিল। ওঠার বদলে চোখ পিটপিট করে নিবিড়কে শক্ত করে জড়িয়ে ধরে পুনরায় ঘুমিয়ে পড়েছে। বিরক্তিকর একটা ভাব ফুটে উঠেছে নিবিড়ের ললাটে। একটু হেলে পকেট থেকে ফোন বের করে কয়েকজনকে ট্র্যাক করলো, কিন্তু ফলাফল জিরো, রিসিভ হলো না। নিবিড়কে নাজেহাল অবস্থায় দেখে এগিয়ে এলো বাস কন্ট্রাক্টর। মৃদু কেশে বললেন, হয়তো কখনো বাসে উঠিনি, তাই এভাবে অসুস্থ হয়ে পড়েছে। আপনি আর ম্যাডামকে ডাক দিয়েন না স্যার, আমি বরং একটা সিএনজি ডেকে নিয়ে আসি। আপনার তো বউ, কষ্ট করে তুলে নিয়ে সিএনজি পর্যন্ত নিয়ে যাবেন। মাঝখানে কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো। গভীরভাবে ভাবলো নিবিড়, সত্যি মেয়েটা ভীষণ অসুস্থ। ওকে তুললে ভালোভাবে ক্লান্ত শরীরে নিয়ে হাঁটতে পারবে না। তাছাড়া কিছুই খায়নি। বিনা শর্তে রাজি হয়ে গেল নিবিড়। নিবিড়ের সম্মতি পেয়ে 1 মিনিট অপেক্ষা করলো না কন্ট্রাক্টর। পা চালিয়ে বাস থেকে নেমে গেলেন। সিএনজি ঠিক করে মিনিট 5 পর আবার ফিরে এলেন। বাসের সিঁড়িতে এক পা রেখে মাথা ঢুকিয়ে দিয়ে বললেন, স্যার, ম্যাডামকে নিয়ে আস্তে আস্তে নেমে আসুন, সিএনজি ঠিক করা হয়ে গেছে। কন্ট্রাক্টরের কণ্ঠস্বর শুনে মাথা থেকে খসে পড়ে রুমালটায় বোতলের সবটুকু পানি দিয়ে ভিজিয়ে নিল। বোতলটা জানালার কাঁচ বেদ করে বাইরে ছুঁড়ে ফেলে দিল। ছিপিটা বাসের মধ্যেই রয়ে গেল। মেহেরকে কোলে তুলে নিয়ে বেরিয়ে এলো নিবিড়। মেহেরকে সিএনজিতে বসিয়ে দিল। কন্ট্রাক্টরের সাথে হাত মিলিয়ে ছোট করে একটা ধন্যবাদ দিয়ে গাড়িতে উঠে পড়ল নিবিড়। মা, বাবা, কোথায় তোমরা? তাড়াতাড়ি নিচে নেমে এসো। দেখো, তোমাদের প্রাণপ্রিয় ছেলে নিবিড় বিয়ে করে বউ নিয়ে এসছে। শুধু নিয়ে আসেনি, একদম স্টার জলসা সিরিয়ালের মতো কোলে করে নিয়ে এসছে। চুপ করবি তুই? সারাদিন মাথার মধ্যে উল্টোপাল্টা ভাবনা করে। এই জন্য বারবার বলেছি সিরিয়াল দেখিস না, কিন্তু কেউ আমার কথা শোনে না। তৌফিককে বললো তোকে বিয়ে না করে টিভি সিরিয়ালকে বিয়ে করতে, কারণ তুই আর সিরিয়াল কমপ্লিটলি একই। নিবিড় তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে নিশির দিকে তাকালো। এই মেয়েটার মাথায় সবসময় উদ্ভট কিছু ঘুরতেই থাকে। মেহেরকে কোল থেকে নামিয়ে সোফায় শুয়ে দিল। ফট করে চোখ তুলে তাকালো মেহের। এতক্ষণ চোখ বন্ধ করে থাকতে প্রচন্ড বিরক্ত লাগছে তার। চোখ খুলতেই নিবিড়ের মুখটা ভেসে উঠল তার চোখের সামনে। ভুতুরে ঢোক গিলে উঠে বসলো। এতক্ষণ নিবিড়কে বিরক্ত করার জন্য চোখ বন্ধ করে রেখেছিল। নিবিড় মেহেরের দুষ্টুমিগুলো বুঝতে পারলো, কিন্তু বাক্য উচ্চারণ করলো না। ইতিমধ্যে নওরাজ সাহেব নাজমা এসে দাঁড়িয়েছে ড্রয়িং রুমে। নওরাজ সাহেব গম্ভীরভাবে বললেন, কে ও? আর এত রাতে আমার বাড়িতে কি করছে? আমাদের না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এলে। তোমার থেকে এটা আমি এক্সপেক্ট করিনি। উনি কিছু করেননি, আমি এক্ষুনি চলে যাব। কে কিছু করেনি? দয়া করে বলবে আমাকে। তোমাকে কেউ কিছু জিজ্ঞাসা করেছে নাকি চলে যেতে বলেছে? মুখ থেকে আরেকটা শব্দ যদি বের হয় না, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আশ্চর্য, বসে ওখানে। বাবা, তুমি ওদের মতো সিরিয়াল দেখা শুরু করলে কবে থেকে? আমিও তোমার থেকে এক্সপেক্ট করিনি কিন্তু এইসব। কি বলতে চাইছো তুমি? বাবা, মাঝরাতে একটা মেয়েকে বিয়ের শাড়ি পরিয়ে এই বাড়িতে নিয়ে আসলে সে বউ হয়ে যায়। সিরিয়াল না দেখলে জানতেই পারতাম না, কিন্তু একটু মিস্টেক হয়েছে। ও আমার বউ না, একটু ইম্পর্টেন্ট কাজে নিয়ে এসেছি। নিশি, যা ওকে তোর রুমে নিয়ে যায়, একটা ভালো জামা দে, সাবান নিক, তারপর কিছু খাবার দিস। সারা রাস্তা বমি করতে করতে এনার্জি নষ্ট করে ফেলেছে। মেহের, তুমি ওর সাথে যাও। ভাইয়া, এটা তুই কি করলি? এক মুহূর্তের জন্য হলেও ভেবেছি সিরিয়ালের মতো তোর বউকে টর্চার করব। সবটা ভেস্তে দিলি। ঠিক আছে, তৌফিকের মাকে বললাম যাতে তোকে অনেক টর্চার করে। যা এবার যা। মাথা নেড়ে হাসি মুখে সবাইকে সালাম দিয়ে নিশার সাথে চলে এলো মেহের। মেহের নিশির রুমটাকে ভালোভাবে দেখছে। নিশির রুমটা মেহেরের রুমের চেয়ে দ্বিগুণ বড়, জিনিসপত্র বেশি। মেহেরের বাবা যেহেতু অনেক টাকা আছে, তাই মেহেরের রুমে অনেক কিছু আছে। নিশির কাবার থেকে একটা চুড়িদার বের করে এগিয়ে দিল মেহেরের দিকে। মেহের হাত বাড়িয়ে সযত্নে চুড়িদার নিয়ে নিল। অতঃপর নিশির দেখানো ওয়াশরুমে ঢুকে গেল। খুব কষ্ট হচ্ছে মেয়েটার কাহিনী শুনে। বাবা মা হারা অবুঝ একটা মেয়ে। আজ থেকেও আমাদের সাথে এই বাড়িতেই থাকবে। কখনো নিশি আর মেহেরের মধ্যে তফাৎ খুঁজতে যাব না। তুই তো বললি ওর জ্বর এসছে, মেডিসিন গুলো খাইয়ে দিয়েছিস তো? মেডিসিন কিনেছি তো, পকেটে আছে, খাওয়ানো হয়নি। তাহলে মেডিসিন গুলো পকেটে রেখে দে। যত সব জাগিয়ে দিয়ে আয়।
কথা শেষ হবার আগেই নিবিড় ছুটলো নিশির রুমে। দরজা খুলে রেখে নিশি খাবার আনতে গেছে। বেশ সুবিধাই হলো নিবিড়ের। পুরো রুমে চোখ বুলিয়ে নিল সে, কিন্তু কোথাও মেহেরকে দেখা যাচ্ছে না। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। বড় বড় পা ফেলে সেদিকে এগিয়ে গেল সে। 3-4 বার নক করার পরেও ভেতর থেকে কোনো আওয়াজ এলো না। কেউ আছে কিনা চেক করার জন্য ধাক্কা দিলে দরজা খুলে গেল। সাথে সাথে চোখ চড়ক গাছ নিবিড়ের। ভেজা অবস্থায় দাঁড়িয়ে আছে মেহের। চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। শাওয়ার এখনো চলছে, শাড়িটা নিচে পড়ে আছে। নিবিড়কে দেখে উল্টো ঘুরে গেল মেহের। অপ্রস্তুত হয়ে পড়ল সে। ওয়াশরুমে ছিটকানিটা অন্যরকম, আটকাতে পারেনি মেহের। ভেবেছিল এমন সময় কেউ আসবে না, কিন্তু হঠাৎ নিবিড়ের আগমন হবে বুঝে উঠতে পারেনি সে। টান দিয়ে দরজা লাগিয়ে দিল নিবিড়। নিজের উপর প্রচুর রাগ হচ্ছে তার। একটু আগে নিজে মেহেরকে শাওয়ার নিতে বলেছে, এখন নিজেই এসে চেক করছে। মেয়েটা কি ভাবলো তাকে? নিজেকে সামনে কাঁপা কাঁপা গলায় বলল, আমি সরি মেহের, বুঝতে পারিনি তুমি ওখানে ছিলে। অনেকবার ডাক দিয়েছিলাম কিন্তু সাড়া দাওনি। তাড়াতাড়ি শাওয়ার শেষ করে বেরিয়ে এসো। প্রায় 10 মিনিট পর বেরিয়ে এলো মেহের। এখনো চুল থেকে পানি ঝরছে। দুজনের কেউ লজ্জায় একে অপরের মুখের দিকে তাকাতে পারছে না। মেডিসিনগুলো মেহেরের হাতে দিয়ে কখন কোনটা খেতে হবে বুঝিয়ে দিল। বেরিয়ে আসার জন্য পা বাড়ালো, হলো তার বিপরীত। পানিতে স্লিপ করে সোজা ফ্লোরে নিবিড়। আর হাত বাড়িয়ে মেহেরকে ধরে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করলো। ঘটনাচক্রে দুজনে ঠাস করে নিচে।